নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। 21-এর মঞ্চে মমতার তোপের পয়েন্ট ধরে ধরে জবাব শ্রমিকের, উঠল অনুপ্রবেশ ভাষা দুর্নীতির অভিযোগ। 21শে জুলাইয়ে চুপি চুপি দিলীপ, তৃণমূলে যোগ জল্পনা উড়িয়ে কড়া বার্তা বিজেপি নেতার। খড়গপুরে বিস্ফোরক দিলীপ, নিশানায় কি দলেরই নেতারা? ডিমভাত সভা, ভিড় রোহিঙ্গা চোরেদের। 21শে জুলাই নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর, উত্তরে শঙ্করের হুঙ্কার। ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল এয়ারফোর্সের F-7 বিমান, মৃত 20, দগ্ধ 171। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক। জয় বাংলা বলবো না, খড়গপুর থেকে পাল্টা দিলীপ। মোদির দুর্গাকালী স্মরণে তৃণমূলের প্রশ্ন, বঙ্গভোটে স্লোগান বদলের রণকৌশল। আক্রমণ বনাম আবেগ, বাঙালি বনাম অনুপ্রবেশকারী, লড়াইয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। শুভেন্দুর হুঁশিয়ারি, 2024-এ মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। অপ্রত্যাশিত ধাক্কা সংসদে, বাদল অধিবেশনের মাঝেই ইস্তফা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের, ভোট 60 দিনের মধ্যে। বাচ্চাকে নিয়ে বিহার নেপাল ঘুরে গায়েব রাশিয়ান মা, নিরাপত্তা ব্যর্থতা নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র প্রশ্নে কেন্দ্র। 21শে জুলাইয়ের মঞ্চে অসুস্থ শত্রুঘ্ন শতাব্দী কীর্তি মদন, গরমেই 4 জনপ্রতিনিধি হাসপাতালে, খোঁজ নিলেন মমতা নিজে। 21শে জুলাইয়ের মঞ্চে কুই কেষ্টদা, অনুব্রতর উপস্থিতি ঘিরে তৃণমূলের জল্পনার ঝড়। চলুন এবার দেখে নিই বিস্তারিত খবর। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফের কেন্দ্রের বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা দিল্লি থেকে সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্যের একাধিক পয়েন্ট ধরে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী তাঁর জীবদ্দশায় কোনোদিন বিজেপি মুক্ত ভারত দেখবেন না। মমতার ভাষা আন্দোলনের ডাককে কটাক্ষ করে শ্রমিক বলেন, তৃণমূল বাংলার সংস্কৃতি আক্রমণ করছে, রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রকে অপমান করছে, ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, পাশাপাশি ভাষার দোহাই দিয়ে তৃণমূল অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে বলেও অভিযোগ তাঁর। বলেন, বাংলাদেশি ও রোহিঙ্গাদের রেশন কার্ড, আধার কার্ড দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে। কলকাতা, বিধাননগর ছাড়াও প্রায় সব জেলায় তাদের ছড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন হওয়া নিয়ে মমতার অভিযোগের জবাবে শ্রমিক বলেন, আদালতের নির্দেশেই তা হয়েছে, বেআইনি সংযোগ কাটা হয়েছে। বেকারত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি নিয়েও প্রশ্ন তুলে শ্রমিক বলেন, চায়ের দোকান, চপের দোকান খুললেই পরিসংখ্যানে দেখাচ্ছে বেকারত্ব কমছে। পশ্চিমবঙ্গের প্রতিভাবান ছাত্রছাত্রীরা আজ ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। শেষে বলেন, এই রাজ্যে সম্পদ, মেধা আছে, অভাব শুধু ইচ্ছা শক্তির। তৃণমূল নামক অশুভ শক্তিকে হারাতে হবে। 21শে জুলাইকে ঘিরে সবচেয়ে বড় জল্পনা ছিল দিলীপ ঘোষকে নিয়ে, তৃণমূলে যোগ দেবেন কিনা। এই নিয়ে চর্চায় উত্তাল ছিল রাজ্য রাজনীতি। খোদ দিলীপ নিজেই আগাম বার্তা দিয়েছিলেন, বড় চমক আসছে। কিন্তু চমকের বদলে দিলীপ ঘোষ 21শে জুলাই কলকাতার রাজপথে নয়, ছিলেন খড়গপুরে বিজেপি শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে। সেখান থেকেই জল্পনার ছক ভাঙা জবাব দেন দিলীপ। বলেন, আমি রক্ত ঘাম ঝরিয়ে দল করেছি। যারা বলেছিল আমি তৃণমূলে যাচ্ছি, তারা ডিম ভাত খাওয়া লোক। বিজেপির কোনো কর্মী সেটা বিশ্বাস করেনি। তাঁর সংযোজন, যতক্ষণ না নবান্নে বিজেপির কেউ বসছে ততক্ষণ লড়াই চলবে। আমি সবসময় সাধারণ কর্মীই থাকব। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, বাংলা ও বাংলাদেশি এক করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আসলে তিনি রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিচ্ছেন। উল্লেখযোগ্য, 18 জুলাই মোদীর সভার দিনই দিলীপকে দিল্লিতে তলব করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি JP নাড্ডা। সূত্রের খবর, সাম্প্রতিক সময় মুখ্যমন্ত্রী মমতার প্রশংসা করে দিলীপ যেসব মন্তব্য করেছিলেন তা নিয়ে দল অস্বস্তিতে পড়ে। তবে শেষ পর্যন্ত দিলীপ ঘোষ সাফ জানিয়ে দিলেন, তৃণমূল নয়, তার লক্ষ্য বিজেপিকে বাংলায় ক্ষমতায় দেখা, আর ততদিন পর্যন্ত লড়াই জারি থাকবে। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের রেকর্ড ভিড় দিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তরকন্যা অভিযান থেকে তাঁর কটাক্ষ, তৃণমূলের সভায় আসা লোকজন আসলে রোহিঙ্গা আর দাগি চোর। সেই ভিড়ের সামনে দাঁড়িয়ে ভাষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে শুভেন্দু বলেছিলেন, ধর্মতলার 21শে জুলাইয়ের সভা কোনো রাজনৈতিক মিটিং নয়, বরং পাগলু ডান্স হয় সেখানে। শিলিগুড়ি থেকে আরও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, আজ রাজ্যে কোথাও গরু বা কয়লা পাচার হচ্ছে না, কারণ পাচারকারী
আন্দোলনকারীরা সবাই ধর্মতলায় ডিম ভাত খেতে ব্যস্ত। শুভেন্দুর দাবি, বিজেপি কোনো এসি বাস দেয়নি, জল পর্যন্ত দেয়নি, তবু শয়ে শয়ে মানুষ এসেছে তাদের কর্মসূচিতে। সাধারণ মানুষই তাদের শক্তি এবং এইভাবেই 2026-এ লড়াই জিতবে বিজেপি। অন্যদিকে উত্তরকন্যা অভিযান শুরুর মুখেই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, তৃণমূলের চোর নেতা, মন্ত্রী আর মুখ্যমন্ত্রীর কারণে উত্তরকন্যা অপবিত্র হয়ে উঠেছে। আমরা এই অভিযান করে সেটিকে পবিত্র করব। তাঁর হুঁশিয়ারি, 2026 সালের পর এই উত্তরকন্যাতেই বসবে বিজেপির মন্ত্রিসভা। সব মিলিয়ে 21শে জুলাইকে কেন্দ্র করে উত্তরবঙ্গে বিজেপির কটাক্ষে চড়েছে উত্তেজনার পারদ। বাংলাদেশে ঘটে গেল এক ভয়াবহ বিমান দুর্ঘটনা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7BGI প্রশিক্ষণ বিমান সোমবার দুপুরে ভেঙে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে। বিকট বিস্ফোরণে মুহূর্তে আগুন জ্বলে ওঠে ভবনটিতে। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 20 জনের, আহত হয়েছেন অন্তত 171 জন, যাদের অধিকাংশই স্কুল ছাত্র। বিমান বাহিনী সূত্রে জানা গেছে, দুপুর 1:06 উড্ডয়নের মাত্র 12 মিনিট পর দুর্ঘটনাটি ঘটে। বিমানটি ভেঙে পড়তেই ব্যাপক বিস্ফোরণ হয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নেভাতে পাঠানো হয় দমকলের 8টি ইঞ্জিন। উদ্ধারকারীরা স্কুলের ক্লাস থেকে একে একে রক্তাক্ত ও দগ্ধ ছাত্রছাত্রীদের বের করে আনেন। পাইলটের মৃত্যুর খবর মিলেছে, তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দমকলের কর্মকর্তা লিমা খানম জানান, দিয়াবাড়ির স্কুল ভবনে বিমান ভেঙে পড়ে। একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। 4 জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে বিমান বাহিনীর সদস্যরা। আহতদের মধ্যে বেশিরভাগই ভর্তি আছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি লিখেছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও সামরিক বাহিনী সদস্যদের যে ক্ষতি হল তা অপূরণীয়। সরকার তদন্তের নির্দেশ দিয়েছে এবং মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরের সভায় মা দুর্গা ও কালীকে স্মরণ করে বাংলায় বক্তব্য, আর তারপরেই রাজনীতির পারদ চড়ছে। প্রশ্ন উঠছে, বঙ্গ বিজেপি কি জয় শ্রীরাম ছেড়ে এখন জয় মা দুর্গা, জয় মা কালীর পথে? 21শে জুলাই ধর্মতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, আগে বলতো জয় শ্রীরাম, এখন বলছে জয় মা দুর্গা। 2026-এর পর জয় বাংলা বলিয়েই ছাড়ব। এই মন্তব্যের জবাবে খড়গপুর থেকে কড়া বার্তা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, সব বলবো কিন্তু জয় বাংলা বলবো না। মা দুর্গা, মা কালীর আশীর্বাদেই সব কেটে যাবে। তার অভিযোগ, বাংলাদেশ থেকে স্লোগান ও ভোটার দুটোই আনা হয়। বাংলায় কথা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যে শ্রমিকদের বাংলাদেশি বলে দেগে দিয়ে শারীরিক ও প্রশাসনিক নিপীড়নের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। অসমে বাঙালিদের বাংলাদেশি আখ্যা দিয়ে তাড়ানোর ঘটনায় কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হুঁশিয়ারি, লোকসভায় এবার বাংলায় 500 বার বলবো, গর্ব করে বাংলাতেই কথা বলবো। তৃণমূল সুপ্রিমো এই ইস্যুতে নতুন ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন শহীদ দিবসের মঞ্চ থেকেই। তাঁর বার্তা, বাংলার সম্মান রক্ষার লড়াই আরও জোরালো হবে। বিজেপি একদিকে দুর্গা কালী স্মরণ, অন্যদিকে জয় বাংলা স্লোগানে আপত্তি। এই দ্বৈত অবস্থান ভোট রাজনীতিতে কি ফাঁদ হয়ে উঠবে? রাজ্য রাজনীতি এখন এই প্রশ্নেই তপ্ত। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাঙালির আবেগকে হাতিয়ার করে ভোটের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালিদের উপর নিগ্রহ ও ভাষার অপমানের অভিযোগ তুলে বিজেপিকে আক্রমণ করেন তিনি। তার পাল্টা দিয়েই উত্তরবঙ্গ থেকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। চুনাভাটি সভায় তিনি সাফ জানিয়ে দেন, রাষ্ট্রভক্ত মুসলিমদের ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গার নামও ভোটার তালিকায় রাখা চলবে না। শুভেন্দু দাবি করেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা শরণার্থীদের কেন্দ্র স্বীকৃতি দিয়েছে, কিন্তু মমতার রাজ্যে কেন 2 কোটির বেশি বেকার? কেন 60 লক্ষ মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে হয়? সেই প্রশ্নও তোলেন তিনি। চ্যালেঞ্জ ছুড়ে বলেন, 2026-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব। তৃণমূলের শহীদ দিবসের সমাবেশকে কটাক্ষ করে শুভেন্দুর মন্তব্য, আজ গরু কয়লা পাচার নেই, কারণ চোরেরা সবাই ধর্মতলায় জড়ো হয়েছে ডিম ভাত খেতে। উত্তরকন্যা অভিযানে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যেও সংঘর্ষ হয়নি। 3 বাতনি মোড় থেকে শুরু হয়ে মিছিল পৌঁছয় চুনাভাটি মোড়ে। সভায় উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, দীপক বর্মন রাও। উত্তরবঙ্গের প্রাকৃতিক সম্পদ লুট এবং চা বাগানের জমি বিক্রির অভিযোগও করেন শুভেন্দু। তিনি জানান, 4 জুলাই 65 জন বিধায়ক নিয়ে কোচবিহারে আসবেন এবং সেদিনই উত্তরকন্যায় যাবেন। এই বার্তা দিয়ে তৃণমূলকে কার্যত রণাঙ্গনে টেনে আনলেন বিরোধী দলনেতা।
সংসদের বাদল অধিবেশনের মাঝেই আচমকা খবর, উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি লেখেন, চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যগত কারণেই এই সিদ্ধান্ত, যা অবিলম্বে কার্যকর। সংবিধানের ৬৭ ক অনুচ্ছেদ অনুসারে পদত্যাগ করেছেন বলে জানান। ভারতের বর্তমান আর্থ রাজনৈতিক অগ্রগতিকে ঐতিহাসিক পরিবর্তনের কাল আখ্যা দিয়ে ধনখড় বলেন, সেই সময়ের অংশ হতে পারা তাঁর কাছে সম্মানের। উল্লেখ্য, ২০২২ সালে উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, যেখানে তৃণমূল সরকারের সঙ্গে ধারাবাহিক সংঘাতে জড়িয়েছিলেন তিনি। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর ভূমিকা ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। ধনখড়ের ইস্তফার পরবর্তী ধাপে আগামী ৬০ দিনের মধ্যে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন বাধ্যতামূলক। লোকসভা ও রাজ্যসভার সব সদস্য সেই ভোটে অংশ নেবেন। আপাতত রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং উচ্চকক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাবেন। এই সিদ্ধান্ত শুধু সাংবিধানিক দিক থেকে নয়, রাজনীতির ময়দানে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এনডিএ শিবিরের পক্ষ থেকে পরবর্তী উপরাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাবেন তা নিয়ে শুরু জল্পনা। মাত্র ৫ বছরের সন্তানকে নিয়ে ভারত থেকে নিখোঁজ রাশিয়ান নারী। সুপ্রিম কোর্টে এই ঘটনায় কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থাকে কটাক্ষ করল বিচারপতি বেঞ্চ। প্রশ্ন উঠছে, কিভাবে একজন বিদেশি নাগরিক, যার বিরুদ্ধে দেশের আদালতে মামলা চলছে, তিনি এত সহজে বিহার হয়ে নেপাল পেরিয়ে গায়েব হয়ে গেলেন? রাশিয়ান মায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতীয় পিতার কাছ থেকে সন্তানের হেফাজত নিয়ে আদালতের নির্দেশ লঙ্ঘন করেছেন। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে কেন্দ্রকে তলব করে বিচারপতিরা বলেন, ওর বিদেশ যাত্রার উপরে নিষেধাজ্ঞা ছিল, তাও কিভাবে তিনি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করলেন? আদালত আরও জানতে চায়, বিমানবন্দরে নজরদারি ছিল না, নাকি সীমান্তে নজরদারি ব্যর্থ হয়েছে? স্বরাষ্ট্র মন্ত্রক ও পররাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি আইনজীবীরা আদালতকে জানিয়েছেন বিষয়টি তদন্তাধীন এবং নেপালের সঙ্গে কূটনৈতিক স্তরে যোগাযোগ করা হচ্ছে। যদিও আদালত সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। এই ঘটনার পর শিশু সুরক্ষা, সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতি নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। বিশেষত একজন বিদেশির বিরুদ্ধে আদালতের নির্দেশ অগ্রাহ্য করে দেশ ছাড়ার ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা নিয়ে উঠছে প্রশ্ন। পরবর্তী শুনানির আগে আদালত কেন্দ্রকে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। দেশের আইন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে একজন বিদেশি নাগরিকের এই সফল পালানো নিয়ে জনমনে ক্ষোভ বাড়ছে। ধর্মতলার শহীদ দিবসের মঞ্চেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের ৪ হেভিওয়েট মুখ, সাংসদ শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায়, কীর্তি আজাদ ও বিধায়ক মদন মিত্র। সোমবার দুপুরে প্রখর রোদে সভায় বসার কিছুক্ষণের মধ্যেই তাঁরা বুকে চাপ, মাথা ঘোরা ও অস্বস্তি অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর শতাব্দী, শত্রুঘ্ন ও কীর্তিকে ছেড়ে দেওয়া হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে মদন মিত্রকে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত গরম ও আর্দ্রতার কারণে শারীরিক অসুস্থতা দেখা দেয়। ওই সময় শহরের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রির কাছাকাছি, সঙ্গে আর্দ্রতা ৮০% বেশি। গরমে অসুস্থ হয়ে পড়েন রাজ্যের একাধিক জেলা থেকে আসা বহু কর্মী সমর্থকও। তবে তাঁদের জন্য আগেই তৈরি রাখা হয়েছিল একাধিক মেডিকেল ক্যাম্প। ৪ জনপ্রতিনিধির অসুস্থতার খবর পৌঁছতেই দ্রুত খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে তিনি নিশ্চিত হন সকলেই সুস্থ আছেন কিনা। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ওই ঘটনার পর তাঁদের খোঁজ নেন। উল্লেখ্য, সাধারণত শহীদ দিবসে বৃষ্টি থাকে সঙ্গী, কিন্তু এদিন প্রখর রোদ ও অস্বাভাবিক গরমের জন্য পরিস্থিতি হয়ে ওঠে কঠিন। এই ঘটনার পর সভার নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়েও নতুন করে ভাবনা শুরু হয়েছে দল ও প্রশাসনের মধ্যে। তৃণমূলের শহীদ দিবসের মহাসমাবেশে দলের সর্বস্তরের নেতা কর্মীদের উপস্থিতি ছিল বাধ্যতামূলক, অথচ কেষ্টদা অনুব্রত মণ্ডলের দেখা মিলল না কোথাও, না মঞ্চে, না মিছিলের সামনে, না পিছনের শিবিরে। দলের ভিতরে এখন উঠছে প্রশ্ন, আদৌ কি তিনি ছিলেন? মঞ্চের দায়িত্বে থাকা নেতারা থেকে শুরু করে ছাত্র ও যুব সংগঠনের স্বেচ্ছাসেবকেরাও জানাচ্ছেন, কেষ্টদাকে দেখিনি। এমনকি বীরভূমের বর্তমান দাপুটে নেতা কাজল শেখও জানাচ্ছেন, আমি তাকে দেখিনি। তবে নিজে অনুব্রত মণ্ডল দাবি করেছেন, তিনি গগন সরকার ও নারায়ণ হালদারের সঙ্গে মিছিল করে এসেছিলেন, মঞ্চেও উঠেছিলেন, পরে অতিরিক্ত গরমে পিছনের শিবিরে বিশ্রাম নেন। কিন্তু কেউ কেন তাকে দেখলেন না? দলের একাংশ মনে করছে, সভার আগের দিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে না পারায় অপমান বোধ থেকেই হয়তো কেষ্ট সমাবেশ এড়িয়ে গিয়েছেন। আবার কেউ বলছেন, কাজল শেখের উপস্থিতিই অনুব্রতর ফিডব্যাক ফিরিয়ে দিয়েছে। বিষয়টি শুধু ব্যক্তিগত নয়, এর পিছনে লুকিয়ে রয়েছে তৃণমূলের বীরভূম রাজনীতির অভ্যন্তরীণ টানাপোড়েন। কেষ্টর সাবেক রাজত্ব
কাজলের দখলে, আর সেই বাস্তবতায় হয়তো এক মঞ্চে থাকা আজ আর সম্ভব নয়। যাই হোক, অনুব্রতের এই অদৃশ্য উপস্থিতি নিয়ে তৃণমূলের জল্পনা তুঙ্গে। কেষ্টর রাজনীতি কি শেষের পথে, নাকি এখনো চাল আছে বাকি? আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসবো নতুন খবর নিয়ে।